নিবেদিত প্রোডাকশন এবং সন্দীপ গুহ প্রোডাকশন নিবেদিত 2 দিন ব্যাপী যে কবিতা উৎসব, তার আজ 15 প্রথম দিন। আর প্রথম দিনে আমরা পেয়েছি বিশিষ্ট গুণীজনদের, তাদেরকে আমরা এক এক করে মঞ্চে ডেকে নেব এবং তারা প্রত্যেকেই আপনাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত সুপরিচিত মুখ। প্রথমেই দেখব আমাদের আজকের উদ্বোধক শ্রদ্ধেয়, যিনি কবিতা উৎসব 2026-এর প্রথম দিনের প্রধান অতিথি, শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায়। একটু করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানাবো, মঞ্চে আমন্ত্রণ জানাবো তাকে। এবং সকলে ভাগ করে নেব একটা সুন্দর বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে করা এবং আমরা তার সাথে যত শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধ্যেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অবলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে কাঙ্ক্ষিত প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। নমস্কার, শুভ বিকেল। সুকন্যা রায় প্রোডাকশন এবং সন্দীপ গুহ প্রোডাকশন আয়োজিত কবিতা উৎসব 2026-এর যে অনুষ্ঠান আমরা আয়োজন করছি, 2 দিন ব্যাপী যে কবিতা উৎসব আমরা আয়োজন করেছি, প্রথমেই বলে রাখি সুকন্যা রায় প্রোডাকশন এবং সন্দীপ গুহ প্রোডাকশন নামটা আমরা দিয়েছি তার কারণ পরবর্তীকালে এই কবিতার বাকি পথ চলা যে নামটির মাধ্যমে আমরা শুরু করব, সেই নামটির আজকে আত্মপ্রকাশ ঘটবে আমাদের মধ্যে উপস্থিত যে সকল গুণী মানুষরা রয়েছেন তাদের হাত ধরে। তাই প্রথম অনুষ্ঠানটি আমাদের সুকন্যা রায় প্রোডাকশন এবং সন্দীপ গুহ প্রোডাকশন এই নামকরণে করা হয়েছে। আজ থেকে 17 বছর আগে সুকন্যার গীতার শ্লোক আবৃত্তি করতে শুনেছিলাম, শুনে আমার মনে হয়েছিল আবৃত্তিটাই ওর জন্য যথাযোগ্য। তারপর আমি 2-3 বছর করিয়ে আমার প্রিয় বন্ধু জগন্নাথ বসুর কাছে ওকে পাঠালাম। সেই থেকে ওই কাব্যচর্চা এখনো চলছে, এখনো জগন্নাথ বসুর সঙ্গে যোগাযোগ, মাঝে মধ্যে গিয়ে কবিতা তুলে। উনি ওর জীবন দেবতা। আর মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের অনুপ্রেরণায়, আশীর্বাদে ওর কাব্য জীবন দীর্ঘায়িত হোক এই কামনা করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।
নাকি সোনার মন্দিরে একটা খুনির জন্য পেয়েছ রূপর ধারায় ভাগ, তুমি নাকি জালিয়ানওয়ালা সব ভুলে দেশময় মারণ উচাটন খেলায় মেতেছ। এ সমস্ত মিথ্যে হয়ে যাক। এ দেশ, এ আবার দুঃখ রাতের স্বপ্নগত নির্ঝুম ভারতবর্ষ। কোনদিন আমি তোমাকে ছেড়ে যাইনি, যাব না। আমার জন্য রেখো দিনান্তের জলকে জল সরিপথ, প্রাচীন ধানের গ্রাম, রেখো দৃশ্যদ্যতি নদী তীরে ঝাউ তির্তিক ছায়া, রেখো বাসের জানালায় দেখা অদেখা টিলা, রেখো অভয়ারণ্যের খৈরি, রেখো চোয়ালে শক্ত করা মঙ্গল পাণ্ডের ছাঝালো ইতিহাস। আমি আজও দুঃখ লাগছে তো ভারতবর্ষে শুনে বালকের মতো কাঁদি, বালকের মতো কাঁদি। এই সমস্ত মিথ্যে আমরা জানি। এত রক্ত, এত ধ্বংস, এত হত্যা সবই আপাত শব্দ। কথা দিচ্ছে শ্রাবণের শেষ রজনীতে রাজ রক্ত নয় বিকশিত ফুল, জানুয়ারির 26-এ সুখের পায়রা ডিগবাজি নয়, নবান্ন 15ই আগস্টে মাইক্রোফোনের উদ্যমতা নয়, শুদ্ধতায় গিয়ে ওঠা সমবেত প্রার্থনার সঙ্গে এনে দেব, এনে দেব, দেব। শতটুকরো হয়ে মহাশূন্যে হারাবার আগে অন্তত একবার শুনে যেও কোটি কোটি নাদক ব্রহ্মে কান্নার স্বরূপ। আমরা চাইনি মাগো, আমরা চাইনি, আমরা চাইনি। ভালো থাকবে, ভালো থাকতে হবে। প্রথম লেখাটির নাম নেতাজি ও রঘুপতি। জানুয়ারি মাসের 23 তারিখ, রাত প্রায় 11টা। আজ চড়া দামে বিস্তর মালা বিক্রি হয়েছে ফুলওয়ালা রঘুপতি। এক পেট বাংলাকে বাড়ি ফিরছিল সে। নেতাজি ক্লাবের মাঠে আধো অন্ধকারে এক কোণে একা দাঁড়িয়েছিলেন নেতাজি মূর্তি হয়ে, গলায় প্রচুর মালা। সকালে এই মাঠে শিশুদের যেমন খুশি আঁকু প্রতিযোগিতা হয়েছে, দুপুরে হয়েছে মহিলাদের হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, রাত্রে পাড়ার ছেলেরা জমিয়ে ফিস্ট করেছে। নেতাজি জয়ন্তী পালিত হয়েছে যথাবিহিত সম্মানের সঙ্গে। ঈষৎ ঘোলাটে চোখে রঘুপতি দাঁড়ালো নেতাজি মূর্তির সামনে। প্রতি বছরই দেখেছে এই দিনটায় এই মূর্তিকে নিয়ে খুব হইচই করা হয়। কেন করা হয় রঘুপতি জানে না, কেউ জানায়ও নি তাকে, ওদের বস্তিরও বলে কেউ জানে না। হঠাৎ কে যেন বলল, রঘুপতি শোনো। চমকে উঠল রঘুপতি, এদিক ওদিক তাকে কাউকে দেখতে পেল না। আবার কে যেন বলল, আমি ডাকছি রঘুপতি, আমার দিকে তাকাও। রঘুপতি বেপরোয়া রকম সাহসী, নইলে এতক্ষণে ভূত ভূত বলতে বলতে তার পগার পার হয়ে যাওয়ার কথা। আবারও শুনতে পেল, রঘুপতি তাকাও আমার দিকে। মদের ঘুরে থাকলেও রঘুপতি এবারে বেশ বুঝতে পারলো তাকে ডাকছে ওই মূর্তিটা, কিন্তু কি সম্ভব? মাথা তুলে রঘুপতি বলল, কে কে আপনি? আমি সুভাষচন্দ্র বসু, তোমরা আমাকে নেতাজি বলে ডাকো। আমি আমি নেতাজি? হ্যাঁ রঘুপতি, আমি তোমাদের জন্য নতুন সূর্যের ভোর আনতে গিয়েছিলাম, কিন্তু আমাকে ওরা মূর্তির মধ্যে বন্দি করে রেখেছে। তোমাদের কাছ থেকে আমাকে আড়াল করে রেখেছে ওরা। আমি তোমাদের সকলের সঙ্গে কথা বলতে চাই। আমি কি চেয়েছিলাম তোমাদের সকলকে জানাতে চাই। আমাকে মুক্তি দেবে রঘুপতি এই মূর্তির ভেতর থেকে। আমি সব দেখতে পাই রঘুপতি, সমস্ত নির্লজ্জতা, সমস্ত ব্যভিচার সব দেখতে পাই, আমি কিছু করতে পারি না। যন্ত্রণায় আমার বুক কেটে যায়। আমাকে মুক্তি দাও, মুক্তি দাও রঘুপতি। কি বুঝলো রঘুপতি কে জানে, তারপরে কান্না পেয়ে গেল খুব। তারপর হঠাৎই কাছে পড়ে থাকা একটা আধা ইট তুলে নিয়ে রঘুপতি ভাঙতে শুরু করলো মূর্তিটা। শক্ত মূর্তি, ভাঙা খুব কঠিন। ঠাকান ঠাকান ঠক ঠক আওয়াজ গেল আশপাশে। লোকজনের কানে পৌঁছে গেল সে আওয়াজ। ছুটে এলো তারা, পুলিশে খবর গেল নেতাজির মূর্তি ভাঙছে 23শে জানুয়ারি, এবারে নিশ্চয়ই দেশদ্রোহী। আদালতে তোলা হলো রঘুপতিকে।
বারবার রঘুপতি বোঝাতে চেষ্টা করলো ওই মূর্তির আদেশেই সে মূর্তি ভাঙতে গিয়েছিল, কিন্তু কেউ শুনল না তার কথা। আদালত রায় দিল তৎক্ষণাৎ। তবে মাতাল অবস্থায় ছিল বলে দেশদ্রোহিতার শাস্তি একটু লঘুই হলো, ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড হলো রঘুপতির। তারপর বছরের পর বছর গেল কেটে, মুক্তি হলো না কারোই। একজন বন্দী হয়ে রইল অন্ধকার কারাগারে, আর অন্যজন মুক্তির অন্ধকারে। নেতাজি থেকে সরস্বতী পুজো, এটা নেহাতি ছোট্ট একটি লেখা। নিরক্ষর কালিদাস স্বাক্ষর হয়েছে। শুধু পড়তেই পারে না কালিদাস, লিখতেও পারে। শোনা গেল এবছরে কালিদাস বাড়িতে সরস্বতী পুজো করছে। কৌতূহলী লোকজন ধেয়ে এলো। পুজোর দিন জানলা দিয়ে উঁকি মেরে দেখলো মাটিতে একটা জলচৌকি বসিয়েছে কালিদাস। বৃদ্ধা আমাকে বসিয়েছে সেই জলচৌকির উপরে। স্লেট পেন্সিলের উপচারে তাকে লিখতে শেখাচ্ছে প্রাণপণে। কোনো মন্ত্র জানে না কালিদাস, তবু তদ্গত ভাবে মন্ত্রোচ্চারণের মতো করে বলছে, লিখতে শেখো মা, লিখতে শেখো, পড়তে শেখো মা গো, জানাচ্ছি বড় সুখ আর নেই মা, জ্ঞানী হও মা, জ্ঞানী হও, জ্ঞানী হচ্ছে প্রকৃত ঈশ্বর। সন্দীপ গুহ, সুকন্যা রায় দুজনেই আমার জীবনের দুটি মূল্যবান মানুষ। ওরা একসাথে মিলে যে কাজটা করছে, যে কবিতা উৎসব আয়োজন করেছে, আমার মনে হয় এটা আজকে একটা নতুন সূচনা স্বাক্ষরিত হলো। কারণ এই কাজ করার যে জায়গাটা ওরা যেটা তৈরি করলো, সেটা কিন্তু অব্যাহত থাকবে নানা রকম ভাবনা চিন্তার মধ্যে দিয়ে, নানা পরিকল্পনার মধ্যে দিয়ে, নানা রকম বিষয়ের মধ্যে দিয়ে। সন্দীপ বেশ কিছুদিন ধরেই ইউটিউব ভিডিও তৈরি করে যাচ্ছিল। আমি যখন বললাম যে একটা প্রোডাকশন ফরম্যাট দিলে সেটা একটা চেহারা পেতে পারে, সুকন্যাও একইভাবে সেই কাজটা ভেবেছে বেশ কিছু বছর ধরে। দুজনে মিলে যখন এই সুকন্যা রায় প্রোডাকশন এবং সন্দীপ গুহ প্রোডাকশন ওরা একসাথে কবিতা উৎসবের আয়োজন করলো এবং প্রথম আমি খবরটা পেলাম, আমি সত্যি খুব আনন্দ পেয়েছিলাম এই ভেবে যে দুজন সমমনোভাবাপন্ন মানুষ একসাথে একত্রিত হচ্ছে এবং সেখান থেকে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আরো অনেক মানুষকে সমৃদ্ধ করবে। সুকন্যা এবং সন্দীপের প্রতি আমার অশেষ শুভকামনা এবং সবসময় ওদের আমার নিবেদনে আজকে আমার প্রিয় একটি কবিতা, যার নাম সুচেতনা। সুচেতনা, তুমি এক দূরতর দিক বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রং রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয় আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তো ঋণী পৃথিবীর কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন মানুষের সব থেকে উচ্চারিত স্বর্ণের বিস্ময়ে আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে। তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান, সুচেতনা। এই পথে আলো জেলে
এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্যকর জল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘর কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসেছে গভীরতর লাভ হলো, সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। বললে নয়, আমরা শুধুমাত্র ফোন তুলে বলে গেছি নিবেদিতাদি এটি করো, নিবেদিতাদি ওটা করো, নিবেদিতাদি তোমার নাম্বারটা পোস্টারে আমরা দিলাম, কারণ আমরা এত ভয়েস আমাদের ফোনে নিতে পারবো না, এত শুনতে পারবো না, কারণ সেই ধৈর্য ব্যক্তিগতভাবে আমি প্রকাশ্যে জানাচ্ছি আমার সেই ধৈর্য নেই। যার উপর এই 2 মাস ধরে লাগাতার আমরা অত্যাচার করে গেছি মানসিকভাবে, এবং যে হাসি মুখে সর্বদাই এই দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছে, সে আর কেউ না, আমাদের সকলের আদরের প্রিয় দিদি নিবেদিতাদি। তাকে যথার্থ সম্মান জ্ঞাপন করে আমরা সম্মানিত বোধ করব। তাছাড়া আমি একটা কথা বলতে গেল কাজের কথা, তাছাড়াও আমার আজকে পিঠে ব্যথা, কালকে রাত্রি থেকে অসহ্য পিঠে ব্যথা, হট ওয়াটার ব্যাগ নিয়ে এসছে, ভাইয়ের পিঠে ব্যথা। সুকন্যার মাথা ঠিক আছে কিনা, গরম কিনা, শান্ত কিনা নিবেদিতাদি দেখছে। আমাদের দুজনের ঝগড়া নিবেদিতাদি সেইটা মেটাচ্ছে গাড়িতে যেতে যেতে। মানে নিবেদিতাদি হচ্ছে আমাদের কাছে প্রায় ঈশ্বর ম্যাজিক। মানে নিবেদিতাদের কাছে আমরা হাত পাতলে সব পাই, মেথি চচ্চড়ি থেকে শুরু করে চা, কফি, ভালোবাসা সব। এবং আমি আরেকটু বলি, আমি যখন আসলাম, এই যে কারা কারা আগে এসছে পরে এসছে প্রত্যেকটা নাম্বারই নিবেদিতা। সেখানে আমি ভাবলাম এই মানুষকে নিয়ে সবকিছু জিজ্ঞেস করা যায়। হ্যাঁ, আচ্ছা, আমার ক্রেডিট আমি ছাড়বো না। ও, যতই আমার প্রিয় বান্ধবী হোক, না আমার কাছেও বললো এগুলো সেগুলো, সেই জন্য আমি ওকে জিজ্ঞেস করলাম, মানে রতনের জন্য তো। চলো আমরা যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পেরে, ভালোবাসা জানাতে পেরে আমরা আপ্লুত। সত্যিই তাই, এরকম মানুষ সকলেরই
পথ চলাটা এক, ভালোবাসার বিষয়টাও বোধহয় এক, আর যাকে নিয়ে চলতে চাই সেই বিষয় বলি বা ভাবনা বলি সেটাও এক। তাই তো এমন বেঁধে বেঁধে থাকার প্রচেষ্টা, যার ফলস্বরূপ সুকন্যা প্রোডাকশন এবং সন্দীপ প্রোডাকশনের এই আয়োজন। আজকে এমন একটি কবিতা মুখর সন্ধ্যা আমরা উপহার পেতে চলেছি। যে মৃত্যুক তোমার পথে এসে দাঁড়ায়, পিষে দিয়ে যাও তাকে, দেখবে তোমারই পতাকা তলে বিশ্ব শির লোটাচ্ছে। এই যে নিজেকে চেনা, নিজেকে জানা, সেই কথাই বলা হচ্ছে এই গানটিতে। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজে তারে আমি আপনার। নিজেকে যদি খুঁজে পাওয়া যায়, সেই খোঁজই বোধহয় আমাদের সারা জীবন ধরে চলতে থাকে। আমি শুনি যেন তার চরণের ধূলি, শুনি যেন তার চরণের ধূলি, আমারে পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনার। না, আমি দেখছি শুভময় ছাড়া আর দু একজন ছাড়া আর পুরুষ মানুষ করি। আমাদের অবস্থা একদম প্রাণ ঠাসা। ন্যাচারালি আমার রবীন্দ্রনাথের সেই কবিতাটা মনে পড়ে। সেটা হচ্ছে সপ্তরুণী ওগো তরুণী, ছিল অনেক দিনের পুরনো বছরের এমনি একখানি নতুন কাল, দক্ষিণ হাওয়ায় দোলায়িত। সেই কাল নিয়ে আমি মুছে আসা ঝাপসা পথ বেয়ে এসে পড়েছি বনবাঙ্গের সংকেতে, তোমাদের এই আজকের দিনের নতুন কালে। পারো যদি মেনে নাও আমায় সখা বলে, আর কিছু নয়, আমি গান জোগাতে পারি তোমাদের মিলন রাতে। আমার সেই নিদ্রাহারা সুদূর রাতের গান, তার শুনে পাবে দূরের নতুন দিন। তোমার লাগবে ভালো, পাবে আপনাকে, আপনার সীমানার অতীত পারে। আর কবিতার কথা যখন আমাকে শুরু করিয়ে দিলে থামানো মুশকিল, সেই জন্য কিন্তু আমি থামবো, কথা দিচ্ছি আমি থামবো। সেটা হচ্ছে যে মোরা আপনা খায়ে ও মোরা আপনা বেগানা বেগানা বেগানা, ছুট যায় রে नैहार छूट जाए बाबुल मोरा, नैहार छूट जाए, नैहार छूट जाए।
এই একটা ব্যস্ততার মধ্যেও সময় রেখে সময়ের মধ্যে হালি শহর থেকে এসে পৌঁছেছেন আমাদের ডাকে। তন্ময়দা আজকে সকাল 10টার সময় আমাকে ফোন করেছে, তোরে বলছে সন্দীপ তোমাদের অনুষ্ঠানটা হচ্ছে তো? বললাম হ্যাঁ দাদা হচ্ছে তো। বলছে তুমি তো সেই পোস্টার বানানোর পরে একটা ফোন করলে না? দাদা ফোন করে খবর নিচ্ছেন অনুষ্ঠান হচ্ছে কিনা, বা আমাদের জব দরকার হয়েছে কিনা, অনুষ্ঠানটা হচ্ছে কিনা, এটা ভাবা যায় না। এবং তখন বললাম যে দাদা আপনাদের বারবার বিরক্ত করতে খুব মানে কেমন লাগে, বলে শোনো এ সমস্ত বলবেন না, তোমরা কবিতাকে ভালোবেসে এগিয়ে যাচ্ছ, আমরাও কবিতা ভালোবাসি, তোমাদের সঙ্গে আছি, বড় দাদা হিসেবে যখন যা প্রয়োজন হবে আমরা আমাদের সঙ্গে পাবে। এইটা আজকের দিনে কজন বলে। আমি ওকে দেখেছি মানে 15 দিন অসুস্থ বাবাকে নিয়ে বিন্দুমাত্র বিরক্ত না হয়ে কিভাবে বাবার সেবা করে চলেছে। তারপরে ধীরে ধীরে তো ওর এই গুণটা আমার নজরে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা ফেসবুক আজকাল আমাদের সবাইকে সবার কাছে পৌঁছে দেয়। সেইভাবেই আমি সুকন্যাকে অন্য সুকন্যাকে আবিষ্কার করেছি। আর অভয়া আন্দোলনের সময় ও অনেকগুলো অগ্রণী ভূমিকা নিয়েছিল, ও সাংবাদিকতা অনেক কিছুতেই ওর সাথে আমার কাছাকাছি আলাপ পরিচয়। আর সুকন্যা সম্বন্ধে আমার আর কিছু বলার নেই। ওর আজকে এই প্রথম একটা কবিতা উৎসব করা, এটা আমি আন্তরিকভাবে এতটাই খুশি হয়েছি যে কালকে আসতে পারিনি, তার জন্য খুব দুঃখিত। আজকে না এসে পারলাম না, সকালবেলা বাবার মতো মনে করিয়েছে যে আমাকে আজকে আসতেই হবে। অনেক অনেক শুভকামনা সবার জন্য। আর সুকন্যা, সন্দীপ গুহ সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল ওর আগামী সময়ের জন্য। আজকে এই মুহূর্তে যিনি আমাদের সামনে উপস্থিত রয়েছেন, আমি একটু জানিয়ে রাখি, আজকে আমাদের সম্মানীয় অতিথির আসন যার অলঙ্কৃত করার কথা ছিল ডক্টর সাহাদাত হোসেন নিপু মহাশয়, যিনি আমাদের বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বাচিক বন্ধু আমাদের। কিন্তু তিনি যে দুটো দেশের যে চাবানোত্তর পরিস্থিতি চলছে, যে রাজনৈতিক পরিবেশ চলছে, তার জন্য তিনি আমাদের ভারতবর্ষে এসে পৌঁছতে পারেননি, কিন্তু তিনি পাঠিয়েছেন তার বোনকে আমাদের মাঝে। তিনিও যথেষ্ট গুণী একজন মানুষ, তাকে পেয়ে আমরা সত্যি ধন্য। এবং আমরা সত্যি এটা মনে করি, আমরা যেন বাংলাদেশের চোখের দুইটি তারা, মাঝখানে না খুঁচিয়ে আছে থাকুক কে পাহারা, দুয়ারে খেলে টান দিয়ে তাই খুলে দিলাম জানালা, ওপারে যে বাংলাদেশ এপারেও সেই বাংলা। আমি স্যার আমাদের জন্য একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তিনি যেহেতু উপস্থিত থাকতে পারেননি, সেটি আপনাদের সামনে আমি একটু পাঠ করছি। মাননীয় সুকন্যা, আবৃত্তি শিল্পী সংগঠক এবং কর্ণধার সুকন্যা রায় প্রোডাকশনস, সন্দীপ গুহ প্রোডাকশনস, শুভেচ্ছা জানবেন। ব্যথিত চিত্তে জানাতে হচ্ছে যে বর্তমান বাংলাদেশের আর্থ-সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে কলকাতায় আমার উপস্থিতি সম্ভব হয়ে উঠল না। আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। বর্তমান সময়টা আমাদের অনুকূলে নয়। সার্বিক বিবেচনায়, বিশেষ করে আমরা যারা সংস্কৃতি চর্চা করি তাদের জন্য। আমাদের সংস্কৃতি জনগণের কথা বলে, মা মাটি মানুষের কথা বলে, আমাদের ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধের কথা বলে। এই সংগ্রামের ইতিহাসে ভারতবর্ষের মহান জনগণের অপরিসীম সহযোগিতার কথা চিরস্মরণীয় হয়ে আছে। আজ এই আবৃত্তি উৎসবে আমি শারীরিকভাবে উপস্থিত হতে পারলাম না বটে, তবে আমার মানসিক উপস্থিতি চিরজাগরুক। কলকাতা আমার কাছে এক নস্টালজিক শহর। কত আনন্দ বেদনার স্মৃতি, স্মৃতিময় প্রীতিময় সময়গুলো। ভারত সরকারের বৃত্তি আইসিসিআর নিয়ে 90 দশকে এখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নাটক বিষয়ে প্রাতিষ্ঠানিক পাঠ নিয়েছি। পরবর্তী সময় বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর গবেষণার কাজ সমাপ্ত করে দেশে ফিরেছি, তাও 2 দশক আগে। তথাপি এখনো আমার স্মৃতি জাগানিয়া শহর কলকাতা। আজ এই ঐতিহাসিক মুহূর্তে সকল আবৃত্তি প্রেমীর জন্য আমার প্রাণ ঢালা ভালোবাসা। সম্মিলিত প্রয়াসে নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, আর আমরা গলা খুলে গাইব, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, জয় হোক আবৃত্তি, জয় হোক সংস্কৃতি চর্চার,
বাংলাদেশ ভারত সাংস্কৃতিক মেলবন্ধন আরো দৃঢ় হোক। আপনাদের স্বজন নিত্য সুমার্তী ডক্টর শাহাদাত হোসেন নিপু, ঢাকা, বাংলাদেশ। এবারই প্রস্তুত ছিলাম না এখানে আসতে। আমি লন্ডন থাকি, আমি ঘুরতে এসেছি এবং আমার বিজনেস আছে, সেটা একটা মিটিং করার জন্যই আমার কলকাতায় আসা। আজ মেজু ভাইয়া মানে আমার ডক্টর শাহাদাত হোসেন নিপুর, তার কারণেই আমার সবার সাথে আজ দেখা হয়ে গেল। আমার খুব ভালো লাগছে যে আমি সবার সাথে একসাথে আজকে সময় কাটাতে পেরেছি। কিছুক্ষণ আগে আমাকে ডেকেছিল সন্দীপ, কিন্তু আমি মানে একটু মানে অবচেতনই বলতে পারেন হয়ে গিয়েছিলাম ওর কথা শুনতে শুনতে। ও তো মুম্বাই থেকে এসছে অবশ্যই, কিন্তু ওর লড়াইটা মানে আমাদের কবিতা উৎসব মানে এই দুদিনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যিই আমরা সফল। তার কারণ কষ্টটা হচ্ছে বিগত 3 বছর ধরে আমি এই ওষুধটাকে বাড়িতে লালন করেছি, তো তাই আমি জানি। মেয়েটি 2020 সালে ক্যান্সার আক্রান্ত হয়েছিল এবং সে কেমোথেরাপি রেডিয়েশন নিয়ে সে সুস্থ হয়েছে এবং বর্তমানে 1 মাস আগে তার আবারও বুকে লিম্ফ নোড ধরা পড়েছে। সে কেমোথেরাপি তার ফার্স্ট সাইকেল নিয়েছে, তার রিল্যাপস করেছে। সেই কেমোথেরাপি নিয়েও সে সাইকেলিং কমপ্লিট করে সে আমার এই কবিতা উৎসবে সে পার্টিসিপেট করেছে এবং ছবি তোলার সময় সে এটাই বললো যে তোমাদের মেঘদূত আরো এগিয়ে যাক, এবং আমি যদি নাও থাকি এই স্মৃতিগুলো ফেসবুকের মণিকোঠায় থেকে যাবে। আমার কবিতা উৎসব সফল, প্রত্যেকের উপস্থিতিতে তো সফল, এই মানুষটার জন্য আরো বিশেষভাবে সফল। এবং আজকে সে নেই, এখন উপস্থিত নেই, সে বেরিয়ে গেছে, কিন্তু আমার তার জন্য এই বার্তাটি রইল, ক্যান্সার তোমাকে হারাতে পারেনি, তুমি জিতে গেছো বন্ধু। আগামীতে তোমাকে পাশে পাবো এবং ঈশ্বর তোমার দীর্ঘায়ু করুক এই কামনা করি। ধন্যবাদ। আমরা অভিভূত, কবিতার পাশে থাকুন, সৃজনে থাকুন, আমাদের সাথে থাকুন।